মিষ্টির দোকানের মতো এই রকম ছানার দানাদার মিষ্টি আপনারা বাড়িতেই খুব সহজে তৈরি করে নিতে পারবেন। কারণ আজকের ভিডিওতে আমি একটা ফুল প্যাকেজ ট্রেনিংয়ের মাধ্যমে আপনাদেরকে দেখাবো একদম ছানা তৈরি করা থেকে শুরু করে দানাদার মিষ্টিতে বীজ দিয়ে জমানো পর্যন্ত সম্পূর্ণ কিন্তু এখানে প্রত্যেকটা স্টেপ কিন্তু এখানে গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা স্টেপের মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি আর কোন স্টেপে আমি কিভাবে কাজ করছি, কতটা জল খাওয়াচ্ছি, কী পরিমাণে দিচ্ছি, এইগুলো কিন্তু আপনাদেরকে মন দিয়ে দেখে নিতে হবে। তাহলে কিন্তু মিষ্টি তৈরি করার ক্ষেত্রে আপনাদের কোনো অসুবিধা হবে না। তো বন্ধুরা, আমি মৃণাল, মিষ্টির কারিগর, আর আপনারা দেখছেন বেঙ্গল সুইটস চ্যানেল। তাহলে সবার প্রথমে প্রথম স্টেপ আমি চালু করছি। এখানে ছানাটা তৈরি করে নিতে হবে দানাদার মিষ্টির জন্য। তার জন্য আমি 1 লিটার দুধ আমি একটা জায়গার মধ্যে দিয়ে ফুটতে দিয়েছি। আর দুধটা যতক্ষণ ফুটছে ততক্ষণে আমি যেহেতু এখানে লেবুর রস দিয়ে আপনাদেরকে ছানাটা তৈরি করে দেখাবো, তার জন্য আমি 2 পিস লেবু নিয়েছি, একটু বড় সাইজের। লেবুর রসটাকে একটু ভালো করে ছেঁকে নেব, কারণ এখানে আমাদের 3 টেবিল চামচের মতো লেবুর রস কিন্তু ছানা তৈরি করার জন্য 1 লিটার ছানার জন্য লাগবে। এবারে দেখুন, এখানে আপনারা চাইলে ভিনিগার অথবা ছানার জল দিয়েও কিন্তু ছানাটা তৈরি করে নিতে পারবেন। এবার এই দুধটা ফুটাবেন। সাধারণত একবার যদি বলক এসে যায় বা ফুটে যায়, তখনই কিন্তু গ্যাসটাকে অফ করে দিয়ে দুধটাকে নামিয়ে নেবেন। এরপরে দুধটাকে 1 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে হালকা ঠান্ডা করে নেবেন। তারপরে এই যে জলটা আমি লেবুর রসের যে রসটা বার করে রেখেছি, সেটা আমি 3টে স্টেপে ভাগ করে করে দেব। আর প্রত্যেকটা স্টেপের মাঝে আমি 30 সেকেন্ড করে একটু হালকা করে নেড়ে দেব। তো এখানে আমি বলে রাখি, যদি আপনারা ভিনিগার অথবা ছানার জল যেগুলো দিয়ে কিন্তু ছানা কাটেন না কেন, ছানা যেটা আমি যেভাবে কাটাচ্ছি পদ্ধতিটা একই রকম থাকবে, জিনিসগুলো কিন্তু আলাদা হয়ে যাবে। তাহলে এখানে প্রফেশনাল যদি ছানা তৈরি করতে চান, তাহলে আপনারা ছানার জল দিয়ে যদি ছানাটা তৈরি করতে পারেন, সেটা কিন্তু আরও ভালো মিষ্টির কোয়ালিটি আসবে আর ছানার কোয়ালিটিটাও ভালো আসবে। এখানে যত ছানার কোয়ালিটি ভালো আসবে, ততই কিন্তু মিষ্টির কোয়ালিটিটা ভালো আসবে বা মিষ্টি তৈরি করার ক্ষেত্রে আপনাদের সুবিধা হবে। আর যেহেতু এখানে সবসময় ছানার জল ব্যবহার করা যায় না বা সংরক্ষণ করে রাখা যায় না, সেজন্য এইভাবেও কিন্তু করা যায়, সেটা একবার ভালো করে দেখে নিন। এবার ফাইনাল স্টেপে দেখুন, 3 টেবিল চামচ এখানে লেবুর রসটা দিয়ে দেওয়ার পর এই যে ছানাটা কেটে যাচ্ছে পরপর দেখুন, 1 থেকে 1.5 মিনিট এইভাবে রেখে দিলেই কিন্তু কেটে যাবে। যদি মনে হয় যে কাটছে না, তাহলে সেক্ষেত্রে আরও হাফ টেবিল চামচের মতো এখানে লেবুর রস ব্যবহার করা যাবে। এর থেকে বেশি কিন্তু করা যাবে না, তাহলে কিন্তু অতিরিক্ত টক হয়ে যেতে পারে ছানা, আর ছানার মধ্যে লেবুর ফ্লেভারটা অতিরিক্ত এসে যাবে। এইভাবে রেখে দেওয়ার পর যখন দেখলেন যে ছানা আর জল এখানে আলাদা হয়ে গেছে, ছানা পারফেক্ট রেডি, এটাকে সম্পূর্ণ ঠান্ডা করতে আমি রেখে দিচ্ছি। আর ছানাটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি এখানে একটা চিনির রস তৈরি করে নিচ্ছি। এখানে আমার সাধারণত 175 গ্রামের মতো ছানা হবে, তার জন্য আমি 2.5 কাপের মতো এখানে চিনি আর এখানে 3 কাপের মতো জল দিয়ে দিচ্ছি। আর 1 চামচের মতো আমুল দুধ বা যে কোনো গুঁড়ো দুধ দিয়ে এর মধ্যে গুলিয়ে নেব। আর সম্পূর্ণ বিবরণটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, ওখান থেকে পেয়ে যাবেন। ভিডিওর মধ্যে আমি বেশি কিছু উপকরণের পরিমাপগুলো বলছি না, সেগুলো ডেসক্রিপশানে দেবো। এরপরে দেখুন, এখানে ছানাটা আমার রসটা তৈরি হয়ে যাওয়ার পর আমি ছানাটা দেখছি যে ছানাটা আমার সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এই ঠান্ডা ছানাটাকে আমাদেরকে ছাঁকতে হবে। এই গরম ছানা কখনোই আপনারা ছাঁকতে যাবেন না। আর নরম ধাতটা কি সেটা আমি বলে দিচ্ছি, তার আগে দেখুন এখানে ছানাটাকে ছেঁকে নিতে হবে। আর নরম ধাতের ছানা বলতে এখানে একটাই বোঝানো হচ্ছে যে ছানার যে দানাগুলো থাকবে সেগুলো যেন সফট হয়, মিহি হয়, হাতে যখন মাখবেন কোনোরকম হাতের মধ্যে কোনো দানা ফিল করবে না, একদম সফট একটা ছানা, এটাকেই নরম ধাতের ছানা বলে। এবারে দেখুন ছানাটাকে, ঠান্ডা ছানাটাকে এইভাবে একটা সুতির গামছা এইভাবে দিয়ে আমি কিন্তু একটু ধুয়ে নিচ্ছি, কারণ যেহেতু এখানে লেবুর রস দিয়ে কাটানো আছে, লেবুর একটা টক গন্ধ বা ফ্লেভার বেশি এসে গেলে মিষ্টিটা খেতে বাজে হবে। সেজন্য একটু 2 থেকে 3 বার একটু জল দিয়ে, ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবার পর এটাকে জাঁক করে নিতে হবে। এখানে ছানা জাঁক দেওয়া বলতে সাধারণত মিষ্টির কারিগরি ভাষায় বলা হয় ছানাটার যে এক্সেস জলটা থাকে সেটাকে বার করে নেওয়াটাকেই ছানা জাঁক বলা হয়। এবারে দেখুন, এর ওপরে একটা প্লেট চাপা দিয়ে আর ওপরে কিছু ভারী জিনিস চাপা দিয়ে যদি আপনারা 10 থেকে 15 মিনিট এইভাবে রেখে দেন, দেখবেন এর এক্সেস জলটাও ঝরে গেছে, খামিসই ছানাটাও কিন্তু রেডি হয়ে গেছে। এবারে দেখুন ছানাটা যতক্ষণ জাঁক হচ্ছে ততক্ষণে দেখুন এখানে যে আমি চিনির রসটা তৈরি করার জন্য চিনিতে আমি 1 চামচের মতো গুঁড়ো দুধ দিয়েছিলাম। সেই দুধটা দেওয়ার কারণে ওপর থেকে একটা রসের মধ্যে রসটা ফোটার সময় একটা ফেনার সৃষ্টি হচ্ছে, এটাকে মিষ্টির কারিগরি ভাষায় গাদ বলা হয়। সাধারণত চিনির মধ্যে মিশে থাকা যে সমস্ত নোংরা ময়লা পদার্থগুলো থাকে সেগুলো এই ফেনার মাধ্যমে ওপর দিকে ভেসে ওঠে। তার জন্য এখানে 2 থেকে 3 বার ধরে হাফ কাপের মতো আমি জল নিয়ে অল্প অল্প করে দিয়ে ফুটিয়ে ফুটিয়ে এইভাবে
এর যে গাদটা তুলে নিলাম, দিলে রসটা ফিল্টার হয়ে গেল। এরপরে দেখুন রসটা রেডি করে নেওয়ার পর আমি এখানে ছানাটা যে জাঁক করতে দিয়েছিলাম সেই জাঁকটা হয়েছে কিনা সেটা একবার দেখিয়ে দিই, বা কতটা শক্ত রাখতে হবে সেটাও দেখিয়ে দিই। এখানে দেখুন যে ছানার যে এক্সেস জলটা কিন্তু বেরোচ্ছে, জলের কালারটা দেখুন এখানে সাদা দুধের মতো লাগছে। এটা কিন্তু নরম ধাতের যে ছানাটা আমি তৈরি করেছি তার জন্য কিন্তু এই জলটা কিন্তু বেরিয়ে আসছে। আর যদি আপনারা চড়া ধাতে ছানা করে নেন বা শক্ত হয়ে যায়, সেক্ষেত্রে দেখবেন যে ছানার ভেতর থেকে যে এক্সেস যে লাস্ট জলটা বেরোয় সেটা কিন্তু অনেকটা ফিকে সবুজ কালারের মতো হয়। সেজন্য এই কোয়ালিটি বা এইভাবে ছানাটা তৈরি করবেন আমি যেভাবে দেখালাম। এরপরে ছানাটা জাঁক করে নেওয়ার পর হাতে নিলে বুঝতে পারবেন যে ছানাটা আমাদের পাকানো যাচ্ছে বা বাটা যাবে এরকম টাইপের। এইবারে ছানাটার মধ্যে যে উপকরণগুলো দিচ্ছি, 3 নম্বর স্টেপ, এটা একবার ভালো করে দেখুন। প্রথমে আমি হাফ চা চামচের মতো চিনি গুঁড়ো দিলাম, দ্বিতীয় দিলাম এখানে সুজি দিয়েছি সেটা আমি হাফ চা চামচের মতো, আর অ্যারারুট দিয়েছি এখানে 1/4 টিস্পুনের মতো, আর এখানে ছোটো এলাচ একটু ফ্লেভারের জন্য দেবেন। আর এখানে দিয়ে দিচ্ছি ময়দা হাফ টিস্পুনের মতো, দিলেই কিন্তু এই সমস্ত উপকরণগুলো একদম পারফেক্ট। এবারে ছানাটিকে ভালো করে মাখতে হবে। এই মাখার ওপরে কিন্তু অনেকটা ডিপেন্ড করছে। ছানাটাকে অন্তত 10 থেকে 12 মিনিট ধরে খুব ভালো করে হাতের তালুয় করে মোলায়েম করে মেখে নিতে হবে। ছানাটা যত ভালো করে মাখবেন দেখবেন ছানার ওপর থেকে একটা ক্রিম ভাব আসছে, বা হাতের মধ্যে দেখবেন যে একটা অয়েলি লাগছে, মানে এটা ছানাটা মেখে নেওয়ার পর ক্রিমটা ছানার মধ্যে সম্পূর্ণ ভেসে যাবে। এরপরে দেখুন ছানাটা বেটে নেওয়ার পর এবারে হাতে একটু হালকা গাওয়া ঘি মেখে নেওয়ার পর আমি কিন্তু এখানে ছানার বলগুলো তৈরি করে নিচ্ছি। ছানার বলগুলো আপনারা বড় বা ছোট যেরকম সাইজ মনে করবেন করবেন। আমি এখানে সাধারণত স্ট্যান্ডার্ড সাইজ দোকানে যেভাবে বিক্রি হয় যে সাইজটা, সেটাই আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। এবারে এইভাবে পাকিয়ে নেওয়ার পর আপনাদের মাথায় রাখতে হবে ছানার বলগুলো খুব ভালো করে পাকিয়ে নিতে হবে। ছানার বলের গায়ে কোনো ফাটা বা কাটা দাগ না থাকে, সেগুলো কিন্তু রসে ফোটার সময় ফেটে যেতে পারে। সেজন্য একটু ভালো করে টাইম নিয়ে এইভাবে হাতে একটু তেল মেখে নিয়ে বা ঘি মেখে নিয়ে খুব ভালো করে পাকিয়ে নিতে হবে। এবারে দেখুন এই সমস্ত বলগুলো পাকিয়ে নেওয়ার পর এগুলোকে মিষ্টির ফোটানোর 4 নম্বর স্টেপে আমি চলে যাচ্ছি। 4 নম্বর স্টেপটা কিন্তু এখানে সব থেকে গুরুত্বপূর্ণ। এই স্টেপের মধ্যেই আপনারা সব কিছু গুলিয়ে ফেলেন। এবারে দেখুন এখানে সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে আমি রিকোয়েস্ট করছি এটা ভালো করে দেখুন। গ্যাসের ফ্লেমটা সবসময় হাই থাকবে। এই অবস্থায় রসটা ফুটবে। আমি ছানার বলগুলো ছেড়ে দিলাম। রসটা আমি হাতে নিয়ে দেখেছি পাতলা রসের মধ্যেই কিন্তু ছাড়তে হচ্ছে। আর এখানে আমি 1 চামচ ময়দা, অল্প একটু 1 কাপ বা হাফ কাপ, যে চায়ের কাপে করে চা খান সেই চায়ের কাপে করে দিয়ে অল্প করে একটু দিয়ে দেবেন। দেওয়ার পরে দেখবেন মিষ্টির কারিগরি প্রসেসের মধ্যে এটা কিন্তু এসে যাচ্ছে, আর ছানার বলগুলো নিচের দিকে হয়ে যাচ্ছে, মিষ্টিটা ঝেঁপে যাচ্ছে। মিষ্টির কারিগরি ভাষায় ঝাঁপ বলা হয়। এটা সাধারণত ঝেঁপে গেলে কী হয়, মিষ্টিটা খুব তাড়াতাড়ি কুক হয়ে যেতে পারে। এবার দেখুন এখানে আমি 20 মিনিট টাইমে কিন্তু আপনাদের জন্য ধার্য করছি দানাদার মিষ্টি তৈরির জন্য। তাই এখানে প্রথম 5 মিনিট হয়ে যাওয়ার পর প্রথমে মিষ্টিগুলো আমি চেক করে দেখে নিয়েছি যে মিষ্টিগুলো ফাটছে না, একদম পারফেক্ট আছে। সেজন্য রসটাও কিন্তু অনেকটা মোটা হয়ে গেছে। সেজন্য আমি 1 কাপ জল, মানে 250 ml জল এখানে আমি আস্তে আস্তে খাইয়ে দিলাম। খাইয়ে দিয়ে আমি একইভাবে গ্যাসের ফ্লেম এখানে হাই রেখে ফোটাবো, এইভাবে ঝাঁপ সিস্টেমে। ফোটানোর পর 10 মিনিটের মাথায় আমি কিন্তু দেখতে পাচ্ছি যে মিষ্টির এখানে ওপর দিকে ভেসে যাচ্ছে বা জেগে যাচ্ছে। সেজন্য আরও 1 কাপ জল আমি এইভাবে খাইয়ে দিলাম। এটা খুব সিম্পল ব্যাপার। আপনারা গুলিয়ে ফেলেন, মনে করেন যে এটা খুব কঠিন বা অনেক ঝামেলার ব্যাপার, কিছুই নয়। কিন্তু 2 কাপ জল আমি খাওয়ালাম 5 মিনিট পর। এরপরে 15 মিনিটের মাথায় আমি কিন্তু দেখব মিষ্টিগুলো হয়েছে কিনা। সাধারণত 15 থেকে 20 মিনিটের মধ্যে হয়ে যায়। তার জন্য দেখুন এখানে আমি 15 মিনিট হয়ে যাওয়ার পর আমি এখান থেকে একটা মিষ্টি তুলে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেখব যে মিষ্টিগুলো মধ্যে কোনো রকম কোঁচ দাগ আসছে কিনা, তাহলে জানবো মিষ্টিগুলো হয়ে যাবে। এখানে আমি একটা 15 মিনিট পর আমি এখানে একটা জলের মধ্যে দিয়ে দেখতে পাচ্ছি যে এর মধ্যে হালকা একটা কোঁচ দাগ আসছে। তার মানে কি, দানাদার যেহেতু মোটা রসের মিষ্টি, সেহেতু এটা আরও কোঁচ এসে যাবে। এই হালকা কোঁচ এসেছে তার মানে আরও টোল পড়ে যাবে বা চ্যাপ্টা হয়ে যাবে। সেক্ষেত্রে আমি কি করব, এই রকম প্রসেসে কিন্তু নামালে হবে না, এটা ভুল প্রসেস। তার জন্য দেখুন আরও 1 কাপ জল আমি এখানে নিয়েছি, নিয়ে আস্তে আস্তে এইভাবে আমি খাওয়াবো। খাইয়ে এটাকে আমি আরও 5 মিনিট ফুটিয়ে নেব। তাহলে কিন্তু দেখতে পাবেন যে পারফেক্ট হয়ে যাবে। কারণ ফুটতে ফুটতে সাধারণত রসটা মোটা হয়ে যাচ্ছে, সেজন্য মিষ্টির ভেতর থেকে রসটা বেরিয়ে দিচ্ছে, যার জন্য মিষ্টিগুলো তুবড়ে যাচ্ছে। এভাবে আমি একদম 15 মিনিট এইভাবে জলকে 3 কাপ জল আমি এর মধ্যে খাওয়ালাম 5 মিনিট অন্তর অন্তর। আর এখানে আমার 20 মিনিট হয়ে গেল। 20 মিনিট পর আমি এখানে মিষ্টিগুলো
চেক করে দেখব। আর এখানে সবসময় মাথায় রাখতে হবে গ্যাসের ফ্লেম কিন্তু এখানে হাই লেভেলে থাকবে। মিষ্টি তৈরি করার জন্য গ্যাসের ফ্লেম সবসময় হাই লেভেলে থাকবে। 20 মিনিট পর আমি একটা জলে ফেলে দেখছি, দেখুন মিষ্টির ভেতরে প্রথম অবস্থায় যে টোলটা ছিল সেই টোলটা কিন্তু আর আসছে না বা তুবড়ে যাচ্ছে না, মিষ্টিটা কিন্তু সটল আছে। তার মানে কি, এটা কিন্তু এই রকমভাবেই কিন্তু মিষ্টিটা সটল থাকবে, আর কোনো চ্যাপটানোর ভয় নেই। তবে এই প্রসেসটার মধ্যে আরেকটা টিপস আমি আপনাদেরকে দিয়ে রাখছি। যদি মনে হয় যে 20 মিনিট পরেও যে এই মিষ্টিগুলো টোল খাচ্ছে, সেক্ষেত্রে আপনারা 1 চিমটে খাবার সোডা ওই রসের মধ্যে ফেলে দেবেন, দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিলে কিন্তু এটা হয়ে যাবে। এবারে এখানে দেখতে হবে যে মিষ্টির রসটা কীরকম পর্যায়ে আছে, রসটা পাকটা দেখতে হবে। পাকটা তৈরি করার জন্য এখানে আমি হাতে নিয়ে দেখলাম যেখানে একতারে শিরা আসছে না, সেজন্য আমি হাফ কাপ চিনি এখানে আমি ডাইরেক্ট আস্তে আস্তে খাইয়ে দিলাম। গ্যাসের ফ্লেম সবসময় হাই লেভেলে থাকবে। আপনারা চাইলে এখানে গুঁড়ো চিনিও কিন্তু দিতে পারেন। হাফ কাপ চিনিটা গলে যাওয়ার পর আপনাদেরকে হাতে নিয়ে চেক করে দেখতে হবে যে এরকম একতারের শিরাটা দেখবেন অনেকটা টানতে টানতে দেখছেন কেটে যাচ্ছে, মানে অনেকটা টাইম নিচ্ছে। আস্তে আস্তে যখন হাতটা এরকম করছেন দেখতে পাচ্ছেন যে রসটা কিন্তু টাইম নিচ্ছে, নিয়ে কাটছে। তার মানে এখানে রসটা কিন্তু এখনো পাকটা একদম পারফেক্ট রেডি। এইরকম পাক হয়ে গেলে এগুলো নামানোর সময় গ্যাসের ফ্লেম একদম অফ করে দেবেন। দেওয়ার পর খুব ভালো করে এইভাবেই শুধু নাড়তে থাকবেন। নাড়া বন্ধ করলে চলবে না, নাড়তে হবে, কারণ যেহেতু এখানে মোটা রসের মিষ্টি। এইভাবে নেড়ে নেড়ে এটাকে যখন দেখবেন মিষ্টিগুলো অনেকটা রসের মধ্যে ডুবু লাগছে, তখন কিন্তু আর নাড়তে হবে না। 2 থেকে 3 মিনিট পর আপনারা এখানে বীজ দেবেন। প্রথমে আমি কড়ার গায়ে এইভাবে খুন্তি দিয়ে বীজ দিলাম, মানে এখানে এইভাবে খুন্তি দিয়ে যখন নাড়বেন তখন দেখতে পাবেন যে চিনির রসটা কিন্তু অনেকটা সাদা সাদা লাগছে, আর এটাকেই বীজ হয়। যদি মনে হয় যে ওইটা অসুবিধা হচ্ছে খুন্তি করে, তাহলে বাটি করে নিয়ে এইভাবে যদি আপনারা এইভাবে গুলিয়ে গুলিয়ে এর মধ্যে দিয়ে দেন, সেক্ষেত্রেও এই বীজটা কিন্তু আপনাদের রেডি হয়ে যাবে। এই বীজটা সাধারণত আপনারা 2 থেকে 3 বার ধরে দেবেন। এখানে বীজ বলতে সাধারণত চিনির রসটাকে পাক দেওয়া। এইভাবে 2 থেকে 3 বার দেওয়ার পর এটাকে আপনারা সম্পূর্ণ ঠান্ডা করার জন্য রেখে দেবেন। এভাবে নেড়েচেড়ে দিয়ে রেখে দেবেন। এবার দেখুন মিষ্টির দোকানে কিভাবে বীজ দেওয়া হয়, আমি যেভাবে খুন্তি করে বীজটা দিচ্ছিলাম সেই পজিশনে কিন্তু দেওয়া হয়, আর মিষ্টির দোকানে এইভাবে কিন্তু খুন্তি করেই বীজটা দেওয়া হয়। এবারে দেখুন এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে। সম্পূর্ণ ঠান্ডা করে নেওয়ার পরে দেখতে পাবেন যে দানাদারটা জমে গেছে। দেখুন কত সুন্দর, রসটা কিন্তু অনেকটা চিনির মতো দানা কচকচে হয়েছে, আর মিষ্টির গায়ে দেখুন হালকা হালকা চিনির একটা সুন্দর বসে গেছে। আর এই রসটাকে যখন এক্সেস রসটাকে কোনোভাবে যদি আপনারা এই দানাদারটাকে ছেঁকে রাখেন কোনো জায়গার মধ্যে, দেখবেন এর এক্সেস রসটা বেরিয়ে যে খুব শুকনো হয়ে যাবে, ভেতরে রসে টইটম্বুর থাকবে। এবারে দেখুন একটা মিষ্টি ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেটে, যে ভেতরটায় কীরকম অবস্থায় আছে। তার জন্য দেখুন ভেতরটা কত সুন্দর জালি হয়েছে, এইভাবে স্পঞ্জ করছে, আর হাতে করে টিপলেই দেখতে পাচ্ছেন যে ভেতর থেকে রসটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসছে। তার মানে এই কোয়ালিটিটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। আশা করি আজকের রেসিপিটা বুঝতে আপনাদের নিশ্চয়ই কোনো অসুবিধা হয়নি। আশা করি এই ছোট্ট রেসিপিটা আপনারা অনেকটাই ভালোভাবে বাড়িতে তৈরি করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে প্রত্যেকবারের মতো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার অন্য কোনো মিষ্টি রেসিপি নিয়ে। নমস্কার।